প্রায় ১ দশক ধরে পশ্চিমবঙ্গ সীমান্তে নিরাপত্তা বেড়া নির্মাণের জন্য জমি অধিগ্রহণের প্রক্রিয়া সম্পূর্ণ থমকে ছিল। সীমান্ত নিজেই খোলা পড়েছিল। প্রয়োজনীয় কাগজপত্র আগের রাজ্য সরকারের আমলে হাতি দেওয়া হয়নি। সেই অচলাবস্থার অবসান ঘটে কলকাতা হাইকোর্টের একটি কঠোর নির্দেশে। ঐতিহাসিক এই রায়ে আদালত দাবি করেন, সীমান্ত প্রকল্পের জন্য বাকি সমস্ত জমি অধিগ্রহণ 2026 সালের 31 মার্চের মধ্যে সম্পন্ন করতে হবে। নবনির্বাচিত সরকার তাৎক্ষণিকভাবে সাড়া দেয়। প্রথম মন্ত্রিসভা বৈঠকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটি ঐতিহাসিক নির্দেশ জারি করেন। মাত্র ৪৫ দিনের মধ্যে সীমান্তের জন্য প্রয়োজনীয় সমস্ত জমি বর্ডার সিকিউরিটি ফোর্সের হাতে তুলে দেওয়া হবে। এই ৪৫ দিনের সময়সীমা অত্যন্ত কঠিন একটি লক্ষ্যমাত্রা। রাজ্য সরকার এটিকে জরুরি নিরাপত্তা অগ্রাধিকার হিসেবে বিবেচনা করছে। 10 বছর ধরে ঝুলে থাকা একটি বিবাদ মাত্র কয়েক সপ্তাহে মেটানোর চেষ্টা চলছে। যা একসময় আমলাতান্ত্রিক ধীরগতির মতবিরোধ ছিল, তা এখন পরিণত হয়েছে জাতীয় নিরাপত্তার সাথে সরাসরি যুক্ত একটি চাপের গণনায়। এই প্রকল্পের আকার বিশাল। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যে 2216 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। এটি ভৌগোলিকভাবে অত্যন্ত জটিল একটি সীমারেখা। এর প্রায় 900 কিলোমিটার গঙ্গা, পদ্মা ও তিস্তার মতো বড় নদীর মধ্যে দিয়ে প্রবাহিত। এই নদীগুলো বারবার তাদের গতিপথ বদলায়, যা স্থায়ী বেড়া নির্মাণকে ইঞ্জিনিয়ারিংয়ের দৃষ্টিকোণ থেকে প্রায় অসম্ভব করে তোলে। দক্ষিণে রয়েছে সুন্দরবন, বিশাল ম্যানগ্রোভ বনাঞ্চল, যেখানে মাটি, কাদা ও জলাভূমিতে পরিপূর্ণ। সেখানে কংক্রিটের খুঁটি বা ভারী তারের বেড়া সোজা দাঁড়িয়ে থাকতেই পারে না। এর সাথে রয়েছে শূন্যরেখার সমস্যা। এই অঞ্চলে জনঘনত্ব অত্যন্ত বেশি হওয়ায় হাজার হাজার বাড়ি ও খামার আন্তর্জাতিক সীমান্তের একদম গা ঘেঁষে গড়ে উঠেছে। অনেক সময় নিষিদ্ধ এলাকার মাত্র 150 গজের মধ্যে। এটি একটি মানবিক জটিলতা তৈরি করে। একটানা বেড়া নির্মাণ করলে অনেক ভারতীয় নাগরিক কার্যত নো ম্যানস ল্যান্ডে আটকে পড়বেন, নিজের দেশের সুরক্ষার বাইরে। এই ঝুঁকিপূর্ণ নদীতীর ও সুন্দরবনের সীমান্তবর্তী গ্রামগুলো স্বাভাবিকভাবেই একটি ছিদ্রযুক্ত সীমান্ত তৈরি করে, যেখানে চোরাচালানকারী ও অনুপ্রবেশকারীরা সহজেই ফাঁকফোকর খুঁজে পায়। ওই সীমান্তের ওপারে বাংলাদেশে প্রতি বর্গমাইলে 10,000-এর বেশি মানুষ বাস করেন। এই অতিরিক্ত জনঘনত্ব এবং সীমিত সম্পদ মিলে ভারতের দিকে অভিবাসনের চাপ তৈরি করে। বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার সময় এই চলাচল আরও বিপজ্জনক রূপ নেয়। চরমপন্থী গোষ্ঠীগুলো অস্থিরতার সুযোগকে কাজে লাগিয়ে অর্থনৈতিক অভিবাসনকে পরিকল্পিত অনুপ্রবেশে পরিণত করে। নিরাপত্তা বিশেষজ্ঞরা এটিকে জনতান্ত্রিক যুদ্ধের একটি রূপ বলে বর্ণনা করেন। চরমপন্থী গোষ্ঠীগুলো অবৈধ অনুপ্রবেশকে কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহার করে পশ্চিমবঙ্গ ও আসামের মতো সীমান্তবর্তী রাজ্যগুলোর জনবিন্যাস স্থায়ীভাবে বদলে দিতে চায়। ভারত যদি অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর পদক্ষেপ নেয়, তাহলে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণের হুমকিও দেওয়া হয়। আগের ভৌগোলিক ফাঁকফোকরগুলো এখন আর শুধু প্রকৌশলীদের চ্যালেঞ্জ নয়, এগুলো হয়ে উঠছে চরমপন্থী অনুপ্রবেশের প্রধান প্রবেশপথ, যা ভেতর থেকে এই সীমান্ত অঞ্চলগুলোকে অস্থির করার জন্য ব্যবহৃত হচ্ছে। গোয়েন্দা রিপোর্ট বলছে এটি একটি বৃহত্তর অশুভ জোটের অংশ। বাংলাদেশের চরমপন্থী গোষ্ঠীগুলো পাকিস্তানের কিছু মহলের সাথে ক্রমশ সমন্বয় বাড়াচ্ছে ভারতের দুর্বল সীমান্তকে কাজে লাগাতে। এই অংশীদারিত্বের চূড়ান্ত লক্ষ্য হল সীমান্ত পেরিয়ে বিদ্বেষমূলক মতাদর্শ ঢুকিয়ে দেওয়া এবং ভারতের ভেতরে বিদ্রোহ, দাঙ্গা ও রাজনৈতিক অস্থিরতা উস্কে দেওয়া। এর বিরুদ্ধে রক্ষা করতে প্রয়োজন 3 স্তরের কৌশল। 45 দিনের জমি হস্তান্তর হল প্রথম স্তর, মাটিতে শারীরিক উপস্থিতি, যা বিএসএফকে সীমান্ত জুড়ে নিরন্তর নজরদারি রাখতে সক্ষম করবে। দ্বিতীয় স্তর হল তীক্ষ্ণ গোয়েন্দা নজরদারি। সীমান্তে পৌঁছানোর আগেই চরমপন্থীদের গতিবিধি ট্র্যাক করে তাদের অভিযান ব্যাহত করার জন্য ভারতের নেটওয়ার্ক দরকার। তৃতীয় স্তর হল কঠোর আইনি প্রতিবন্ধকতা। ধরা পড়া অনুপ্রবেশকারীদের শাস্তি দেওয়া ও ফেরত পাঠানোর অটল আইন ছাড়া শুধু বেড়া একটি বাধা হয়ে থাকবে সমাধান নয়। এই 45 দিনের নির্দেশ সীমান্ত নিয়ন্ত্রণের ভৌত ভিত্তি তৈরি করে। এটি রাজ্যকে সেই ভূমি দেয় যা থেকে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তাকে হুমকি দেওয়া চরমপন্থী অস্থিরতার বিরুদ্ধে দীর্ঘমেয়াদী পাল্টা অভিযান শুরু করা যাবে।